নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের লেখিকা লীলা মজুমদারের সব ভুতুড়ে থেকে দুটি ছোট মজার গল্প পাঠ করে শোনাব। বেশ কিছুদিন আগে আমার গল্প পাঠের একজন শ্রোতা বন্ধু, যিনি নিয়মিত আমার গল্প পাঠ শোনেন, নাম কৌশিকী ঘোষ, উনি আমাকে লিখে জানিয়েছিলেন আমি যেন লীলা মজুমদারের গল্প পাঠ করে শোনাই। আমি ক্ষমা প্রার্থী আমার বেশ অনেকখানি দেরি হওয়ার জন্য। ওনার ইচ্ছানুসারেই আমি আজ লীলা মজুমদারের দুটি ছোট গল্প আপনাদের পাঠ করে শোনাব। প্রথম গল্পটি খাগায় নমক এবং দ্বিতীয় গল্পটি ট্যাঁপার অভিজ্ঞতা। আমার খুব ভালো লাগে আপনাদের পছন্দের গল্প পাঠ করে শোনাতে পারলে। যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ছোটবেলায় এই দোলটোলের সময় দেশে যেতাম। আমার ছোট ঠাকুরদা আমাদের যত রাজ্যের গাঁজাখুরি গল্প বলতেন, সেসব একবার শুনলে আর ভোলা যায় না। একদিন বললেন, দেখ, এই যে আমাদের গোষ্ঠীর ধন দৌলত দেখে গাঁ শুদ্ধ লোকের চোখটাটায়, এ কি আর অমনি অমনি হয়েছিল ভেবেছিস, নাকি চিরকাল এমনটি ছিল? বুঝলি, এসব লেখাপড়া শিখে সারা জীবন খেটে খুঁটেও কেউ করে দিয়ে যায়নি, বা লটারিতেও জেতেনি, কি শ্বশুরের কাছ থেকেও পায়নি। মাটি খুঁড়তে খুঁড়তেও কেউ ঘরা ঘরা সোনা পায়নি, চুরিও করেনি, ডাকাতিও করেনি। তবে হলো কি করে? আরে ওসব করে কি আর সত্যি সত্যি ভাগ্য ফেরে? এই আমাকেই দেখ না, তিনটি বার ম্যাট্রিক ফেল করে সেই নাগাদ দিব্যি বাড়িতে বসে আছি। কিন্তু তাই বলে কি আর আমি তাদের কারু চাইতে মন্দ, নাকি তাদের চাইতে কম খাই? তোরাই বল না। এই দেখ, এরকম হীরের আংটি দেখেছিস কখনো? এটার দাম কমসে কম 1,000 টাকা। কখনো ভেবেছিস এত সব হলো কোত্থেকে? এই যে দুবেলা তাল তাল মাছ, মাংস, দই, ক্ষীর তোরা 5 জনা ওড়াচ্ছিস, তাই বা আসে কোত্থেকে? জানিস, এ সমস্তরই একমাত্র কারণ হলো গিয়ে একটা এই এত বড় কালো পালক। হ্যাঁ, শুনে আমরা তো হাঁ। ছোট ঠাকুরদা আরও বললেন, হ্যাঁ, একটা কালো পালক ছাড়া আর কিছুই নয়। ওটিকে তোরা না দেখে থাকতে পারিস, কি বা দেখেছিস দুনিয়াতে? হ্যাঁ, ভূত পর্যন্তও দেখিসনি। তবে ওটি কর্পূর টপ্পুর দিয়ে লাল শালুতে মোড়া হয়ে একটা চন্দন কাঠের বাক্স করে আমার ঠাকুমার লোহার সিন্দুকে পোড়া আছে। তোদের মতো আকাট মুখ্যুদের কি বা বলবো। তবে শোন ব্যাপারটা গোড়া থেকে। আমার ঠাকুরদা ভারী চালাক চতুর কায়দা দুরস্ত মানুষ ছিলেন। ক্যাসা তার চুলের টেড়ি বাগাবার ঢং, ক্যাসা কোঁচানো মলমলি ধুতি, গিলে করা পাঞ্জাবি, কানের পিছনে তুলোর পুঁটুলি করে আতর গোঁজা, সেসব একবার দেখলেই লোকের একেবারে তাক লেগে যেত। তার উপর আবার লোককে খুশি করতে তার জোড়া খুঁজে পাওয়া দায় ছিল। বুঝতেই পারছিস, এই সব কারণে এখনকার যিনি রাজা ছিলেন তার সঙ্গে ঠাকুরদার ভারী দহরম মহরম ছিল। সেই জন্য রাজসভাতেও তাঁর বেজায় খাতির, আর তাই দেখে 5 জনার হিংসে। হ্যাঁ, একদিন সকালে স্নান সেরে সেজেগুজে ঠাকুরদা রান্নাঘরের পাশের ওই গন্ধরাজ গাছটি, ওটির কিরকম বয়স ভেবেছিস? হ্যাঁ, ওই গাছটা থেকে 2টো ফুল পেড়ে নিয়ে রাজসভায় গিয়ে হাজির হতেন। আর শটাং গিয়ে রাজার কানে কানে কি যে না বলতেন তার ঠিকানা নেই। ব্যাস, রাজাও আহ্লাদে আটখানা হয়ে হাতের কাছে যা পেতেন, শাল, দোশালা, শিরোপা, জামা, জুতো সব তাকে উপহার দিয়ে বসে থাকতেন। এমনকি শেষটা এমন অবস্থা দাঁড়ালো যে দূর থেকে তাকে সভায় ঢুকতে দেখেই সভাসদ যত উজির নাজিররা যে যার গয়নাগাটি, জুতো, পাগড়ি লুকিয়ে ফেলতেন। এমনই সব ছোট মন ছিল। নিশ্চয়ই বুঝতে পারছিস যে এরা কেউই ঠাকুরদা বেচারিকে সুনজরে দেখতেন না। সত্যি কথা বলতে কি সবাই তাঁর উপরে হাড়ে হাড়ে চটা ছিলেন।
এমনকি একা পেলে তাকে খোসামুদে বলে অপমান করতেও ছাড়তেন না। অবশ্যই তাতে আমার ঠাকুরদার কাঁচকলাও এসে যেত না। তিনি দিব্যি আদরে গোবরে রাজার কাছে দিন কাটাতেন। এখন মুশকিল হলো যে মানুষের কখনো চিরদিন একভাবে যায় না। তোরাই কি আর সারাটা জীবন ওই রকম কাজকর্ম না করে পরের ঘাড়ে দিব্যি চেপে কাটাতে পারবি ভেবেছিস? হ্যাঁ, ঠাকুরদা বেচারি খাসা নিশ্চিন্তে রাজসভায় মৌরসী পাট্টা গেড়ে জেঁকে বসেছেন। রাজবাড়ি থেকে রোজ তার জন্য কলসি কলসি দুধ, ঘি, ভাঁড় ভাঁড় দই, ক্ষীর, ধামা ধামা চাল, কলা, থোক থোক নতুন গরদ, তোড়া তোড়া মোহর যায়। তাঁর আবার ভাবনা কিসের? এমনই সময় হঠাৎ একদিন কোত্থেকে এক ছোকরা কবি বলা নেই কওয়া নেই একেবারে রাজসভায় এসে হাজির। কেউ তাকে কোশমিনকালেও চোখে তো দেখেননি, নাম পর্যন্তও শোনেননি, কিন্তু যেমনি তার রূপ তেমনি তার খোসামুদের স্বভাব। দুদিনের মধ্যে রাজাশুদ্ধ রাজসভাকে একেবারে হাতের মুঠোর মধ্যে এনে ফেলল। কি আর বলবো তোদের। তার উপর তার খাসা গানের গলা ছিল, আর কত যে ছলচাতুরি জানতো। যখন তখন যেমন তেমন করে দুটো ছড়া গেঁথে নিয়ে গুবগুবাগুব বাজিয়ে বাউলদের মতো করে এমনই নেচে কুঁদে দিত যে সভা শুদ্ধ সবাই একেবারে গোলে জল। ওদিকে ঠাকুরদা পড়ে গেলেন মুশকিলে। রাজা আর তাঁর দিকে ফিরেও তাকান না। রাজবাড়ি থেকে রসদের লাইনও বন্ধ। এমনিতেই রাজ্যের লোককে চটিয়েই রেখেছেন, আর বছরের পর বছর বসে বসে এটা ওটা খেয়ে দারুণ কুঁড়েও হয়ে গেছেন। তাই আবার দিব্যি টইটম্বুর একটি নাহা পাতিয়াও বাগিয়েছেন। অন্য জায়গায় কাজকর্মের জন্য যে একটু চেষ্টা চিরিত্তির করবেন তারও জো নেই, অথচ মনে মনে বেশ বুঝছেন যে এবার এখানকার পাঠ উঠল। ওই ছোকরার সঙ্গে পেরে ওঠা শুধু তাঁর কেন, তাঁর 14 পুরুষের কারো কম্য নয়। আস্তে আস্তে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি সব বিদায় নিল। এই তোরা যে বড় হাসছিস, হ্যাঁ? নিজের অতিবৃদ্ধ ঠাকুরদার দুর্গতির কথা শুনলে তোদের হাসি পায়? আরো শোন, তবে শোন। মানুষের অবস্থা মন্দ হলে যেমন হয়, ভোর না হতেই গয়লারে, মুদিরে, তাঁতিরে, নাপিদরে, ধোপারে যে যেখানে ছিল সব টাকা দাও করে সারি সারি হাত পেতে দাঁড়িয়ে যেতে লাগলো। ওদিকে দিনে দিনে অভাবে অনটনে ঠাকুমার মেজাজও এমনই খিচড়ে যেতে লাগলো যে বাড়িতে টেকাও দায় হয়ে উঠল। শেষ পর্যন্ত একদিন গভীর রাতে ঠাকুরদা বাড়ি ছাড়তে বাধ্য হলেন। গভীর রাতে পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে একেবারে শটাং গিয়ে এই গ্রামের বাইরে মাঠের মাঝখানে যে বিখ্যাত ভুতুড়ে বটগাছ ছিল, দিনের বেলাতেও যার ছায়া মারাতে লোকে ভয় পেত। ইদিক উদিক কি তাকাচ্ছিস বল দিকিনি? হ্যাঁ, সে গাছ কোন কালে মরে ঝড়ে চেলাকাঠ হয়ে গেছে। এখন চুপ করে শোন তো, শোন। সেই গাছতলাতে না গিয়ে এক হাঁড়ি শুঁটকি মাছ নিবেদন করে দিয়ে ঠাকুরদা ধর্ণা দিয়ে পড়ে থাকলেন। একটা যা হয় ব্যবস্থা না হওয়া পর্যন্ত তিনি উঠবেন না। পড়ে আছে তো পড়েই আছেন। পেঁচা টেঁচা সব ডাকছে। কিসের একটা সোঁদা সোঁদা গন্ধ নাকে আসছে। কি সব সরসর খড়খড় করে পায়ের উপর দিয়ে চলেও যাচ্ছে। কারা জানি চাপা গলায় ফিসফিস করছে। কিন্তু ঠাকুরদা নড়েনও না, চড়েনও না। হয়তোবা একটু তন্দ্রা মতো এসে থাকবে, হঠাৎ মনে হলো কে যেন বলছে, ওঠ বেটা, বাড়ি যা, যা যা বাড়ি যা। আর তোর কোনো চিন্তা নেই, ওঠ বলছি, কেটে পড় দিকিনি। কি জ্বালা, ভাগ ভাগ বলছি। ঠাকুরদাও তখনই আর কাল বিলম্ব না করে উঠে পড়ে বাড়ি মুখো হাঁটা দিলেন। আর কি আশ্চর্য ব্যাপার, একেবারে দোরগোড়ায় এসে দেখেন পায়ের কাছে কি একটা লম্বাটে জিনিস চাঁদের আলোতে চকচক করছে। তুলে নিয়ে অবাক হয়ে চেয়ে দেখেন কুচকুচে কালো একটি পালক। তার মাঝখানে একটা চওড়া সাদা ডোরা কাটা, মুখের দিকটা একটু ছুঁচলো মতন, একটু ছেঁটে নিলেই খাসা এক খাগের কলম। কলমটা হাতে নিতেই হাতের আঙুলগুলো কেমন চিরবির করে উঠল।
ঠাকুরদা আর থাকতে না পেরে ঠাকুমার আলতার শিশি আর ধোপার হিসেবের খাতা নিয়ে বসে পড়লেন। আর সেই অদ্ভুত কলমটি, বিশ্বাস করিস আর নাই করিস, অনবরত কি যে মাথা মুন্ডু লিখে যেতে লাগলো, পরে তো ঠাকুরদার নিজেরই চুলদাড়ি খাড়া হয়ে উঠল। এই অবধি শুনে আমরা সবাই ব্যস্ত হয়ে বললাম, কেন কেন চুলদাড়ি খাড়া হবে কেন? আরে সে যে দাঁড়ালো গিয়ে একটা ভূতের গল্প, যা পড়লে গায়ের রক্ত হিম হয়ে যায়। আমার ঠাকুরদা নিজের লেখা নিজে পড়ে প্রথমটা থ মেরে গেলেন, পরে বুঝলেন ধর্ণা দেওয়ার ফল ধরেছে। সারাদিন ঘরে বসে গল্পটা মুখস্থ করে ফেললেন। তারপর সন্ধ্যা লাগতে সেজে গুজে রাজসভায় গিয়ে হাজির হলেন। দেখেন গিয়ে সেই ব্যাটা হাত পা নেড়ে দাঁত বের করে গান ধরেছে, আর লোকগুলো সব হাঁ করে তাই শুনছে আর বাহবা দিচ্ছে। ঠাকুরদা সভায় ঢুকতেই সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া এসে ঝাড় লণ্ঠনটার অনেকগুলো আলো নিভিয়ে দিল। গানও তক্ষুনি থেমে গেল, সভাও থমথমে চুপচাপ হয়ে গেল। আর ঠাকুরদা রাজার সামনে এসে সিংহাসনের সিঁড়ির ধাপে বসে নিচু গলায় ভূতের গল্প শুরু করলেন। দেখতে দেখতে সভাসদরা যে যার আসন ছেড়ে ঠাকুরদাকে ঘিরে বসল। কবি ছোকরা তো 5 জনকে সরিয়ে দিয়ে সবচেয়ে কাছে এসে ঘেঁষে বসল। ঠাকুরদা অর্ধেকটা বলে থেমে গেলেন। কবি ব্যাকুল হয়ে বলল, তারপর? রাজা বললেন, তারপর? সভা শুদ্ধ সকলে বলল, তারপর তারপর তারপর। গল্প শেষ করে ঠাকুরদা হাত জোর করে বললেন, মহারাজ, এবার আমায় বিদায় দিন, এখানে খেতে পাইনে, ভিন গাঁয়ে দেখি গিয়ে চেষ্টা করে। রাজা কিছু বলবার আগেই কবি বললে, না না, সে কি? তাহলে আমাদের ভূতের গল্প কে বলবে? এই নাও, আমার মানি ব্যাগটা নাও। দেখতে দেখতে সভার লোকরা ভিড় করে যে যা পারে ঠাকুরদার হাতে গুঁজে দিতে লাগলো। ঠাকুরদা সেসব চাদরে বেঁধে বাড়ি গিয়ে সকালবেলায় সব ধারটার শোধ করে দিলেন। তারপর আবার সেই খাগের কলমে হাত দিয়েছেন কি আবার আঙুল চিরবির করে আবার সেই রকম লেখা বেরুতে লাগলো। এমনি করে ঠাকুরদা 1 বছর ধরে 365টা ভূতের গল্প লিখে ফেলেছিলেন, আর ঘরের মধ্যে টাকার পাহাড় জমিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, তাই দিয়েই তো বাড়ি ঘর জমি জমা গরু বাছুর ক্ষেত খামার সব হয়েছিল। তাই থেকেই তো তোরা সব দিব্যি মজা লুটছিস। আমরা বললাম, তারপর উনি থেমে গেলেন কেন? মরে গেলেন বুঝি? ছোট ঠাকুরদা বিরক্ত হয়ে বললেন, মোটেই মরেননি। তোরা বললেই ওকে মরে যেতে হবে নাকি? হ্যাঁ, মরেননি টরেননি। তবে 1 বছর বাদে একদিন পুরনো পুকুরে স্নান করতে গিয়ে দেখেন এই মোটা একটা কালো পাতিহাঁস চান সেরে পাড়ে উঠে পালক সাফ করছে, আর ঠোঁটের খোঁচা খেয়ে এত বড় বড় কালো পালক এদিক ওদিক পড়ে যাচ্ছে। তার প্রত্যেকটাতে একটা করে চওড়া সাদা দাগ, আর মুখটা কেমন ছুঁচলো ধরনের। একটু ছেঁটে নিলেই খাসা খাগের কলম। তাই দেখে ঠাকুরদা ঘরে গিয়ে সিন্দুক থেকে নিজের খাগের কলমটা নিয়ে এসে মিলিয়ে দেখলেন হুবহু একেবারে বেমালুম মিলে গেল। এমনই মিলে গেল যে কোনটা নিজের পালক তা একদম আর চেনাই গেল না। 1 ফোঁটা লাল আলতাও তাতে লেগেছিল না। রোজ তাকে এতই যত্ন করে পরিষ্কার করা হতো। ব্যাস, গল্প লেখা বন্ধ হলো। ঠাকুরদাও পেন্সিল নিলেন, কিন্তু ততদিনে তার অবস্থাও ফিরে গেছে, চিন্তাও ঘুচে গেছে। শেষ বয়সটা দিব্যি আরামেই কাটলো। ওই গল্পগুলোর কত হারিয়ে গেছে, কিন্তু ধোপার খাতায় লেখা প্রথম 50টি আমার কাছে আছে। আমার কথা মতো 40 যদি মাঝে মাঝে 1-2টা শোনাতে পারি।
ছোট ঠাকুরদা মারা যাবার আগে আমার উপর খুশি হয়ে ওই খাতাটা আমাকে দিয়ে গেছেন। এখন ওটি আমার কাছে আছে। তোমরাও যদি আমার কথা মতো চলো তো মাঝে মাঝে এক আধটা শোনাতে পারি। শুরু করছি আমার দ্বিতীয় গল্প, ট্যাপার অভিজ্ঞতা। অনেকদিন আগের ঘটনা লিখেও ছিলাম এ বিষয়ে সে সময়, তবে তার কাগজপত্র হারিয়ে গেছে। সত্যি না বানানো যদি জানতে চান তাহলে বলি, যে গল্প শুনবে তার অত খবরে কি দরকার। তার কাছে যে ঘটনা বানানো আর যে ঘটনা কোনকালে চুকে বুকে গেছে তাতে কি তফাৎ। ব্যাপারটা শুনুন তো আগে। আজকের আধবুড়োদেরও নিশ্চয় মনে আছে যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় বোমার ভয়ে সবাই কলকাতা ছেড়ে পালিয়ে নানান অস্বাস্থ্যকর আর বিপদসংকুল জায়গায় গিয়ে নিরাপত্তা খুঁজেছিল। সেই সময়ে আমার এক খুড়োর বাড়ির সকলে ঠিক করলেন মাস 6-7 জন্য কার্শিয়াং গেলে ভালো হয়। সেখানে একটা ছোট বাড়ি খুব সস্তায় পাওয়া যাচ্ছিল, স্বাস্থ্যকর জায়গা, চমৎকার দৃশ্যাবলী। তা বড় পিসিমা কিছুতেই অদেখা বাড়িতে যাবেন না, তাই তার নাতি ট্যাপাকে পাঠানো হলো একবার সে দেখে আসবে। ট্যাপাকে পায় কে? ছোট একটা সুটকেসে গরম জামা কাপড় আর একটা মোটা কম্বল পুড়ে সে তো রওনা দিল। বড় বাজারে মালিকের অফিস থেকে চাবি নিতে গিয়ে শুনল চাবির দরকার নেই, বাড়ি খোলা, তোষক বালিশ মায় বাসনপত্র সব আছে, বললেই চৌকিদার সব খুলে দেবে। তাকে পোস্টকার্ড দেওয়া হয়েছে। যথা সময় ট্রেন থেকে নেমে সুটকেসটা কাঁধে করে ভাও হিল রোড দিয়ে ট্যাপা চলল। চমৎকার জায়গা, সাপের মতো এঁকে বেঁকে পথ উঠেছে, বাঁকে বাঁকে খুদে দোকান আছে। সেখানে পান, বিড়ি, দেশলাই, কেরোসিন, চাল, ডাল, আলু, নুন সব পাওয়া যায়। অর্ধেক পথ উঠে ডান হাতে ছোট্ট রাস্তা বেরিয়েছে। একটা মোড় নিয়েই ছবির মতো সুন্দর ছোট্ট একটা বাড়ি। এ অঞ্চলে ওই একটাই বাড়ি, লাল টিনের ছাদ, সবুজ দরজা জানলা, লাল রঙের কাঠের গেট। সেটি ক্যাচ করে খুলে ভেতরে গিয়ে ট্যাপা চৌকিদার চৌকিদার করে মেলা হাঁকডাক করেও যখন সাড়া পেল না, তখন নিজেই সামনের কাঁচের দরজাটি ঠেলে ভেতরে ঢুকল। লম্বা হলঘর, নারকেলের ছোবড়ার ম্যাটিং পাতা, সোফা, চেয়ার টেবিল, মায় ছাতা, টুপি রাখার একটা আয়না দেওয়া র্যাক পর্যন্ত রয়েছে। শোবার ঘরের সুইচ টিপে দেখল আলো জ্বলছে। চানের ঘরের কল খুলতেই জল এলো। খাসা বাড়ি, এখানে 6-7 মাস আরামে কাটানো যাবে। কাল সকালেই ফিরে যাবে, সঙ্গে দুবেলার জন্য প্রচুর খাবার। ঠিক সেই সময় চারদিক ঝেঁপে বৃষ্টি এলো, পাহাড়ে যেমন হয়। সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় আকাশ, পাহাড়, উপত্যকা সব লেপে পুঁছে একাকার হয়ে গেল। দিন না রাত কারো বুঝবার জোর রইল না। এমন সময় দরজায় কে ধাক্কা দিল। দরজা খুলে ট্যাপা দেখে এক রোগা ফিরিঙ্গি বুড়ো, হাতে একটা ছোট ব্রিফকেস, ভিজে চুপ্পুর। কোথায় আছাড় খেয়েছে, প্যান্টের হাঁটুতে শ্যাওলা আর কাদা লাগা, গাল বসা ফ্যাকাশে মুখ, শীতে ঠকঠক করে কাঁপছে, দাঁতে দাঁত কপাটি লাগছে। সাহেব বলল, ভিতরে আসতে পারি কি? ট্যাপা বলল, নিশ্চয় নিশ্চয়, এমন দিনে কেউ কুকুর বেড়ালকেও ফিরিয়ে দেয় না। এসো, ভিজে কাপড় চোপড় ছেড়ে আমার গরম পাজামা স্যুট পরো, চা আছে খাও। শোবার ঘরের 2টি খাটে বিছানা পাতা, একটি করে কম্বল। সাহেব চা খেয়ে বিছানায় ঢুকবার আগে ব্রিফকেস খুলে রাশি রাশি 100 টাকার নোট বের করে ম্যাটিংয়ের উপর শুকোতে দিল। 2টো কম্বলেও তার শীত যায় না দেখে ট্যাপা তার সাধের গরম জলের ব্যাগটি পর্যন্ত তার পায়ের কাছে ঠুসে দিল। তারপর খাবার দাবার খেয়ে কম্বল মুড়ি দিয়ে নিজে অন্য খাটে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঘুম। 3 দিন ছিল প্রবল বৃষ্টি। খাবার দাবার শেষ। রান্নাঘরে পুরনো প্রাইমা স্টোভ ছিল, ছেঁড়া একটা ছাতাও ছিল। ট্যাপা মোড়ের দোকান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল এনে স্টোভ ধরাতে গিয়ে বাড়ি জ্বালিয়ে দেয় আর কি। ছাদ অবধি আগুন উঠল।
সাহেব দৌড়ে এসে তারই মধ্যে হাত ঢুকিয়ে কলটা খুলে আগুন কমালো। বড় ভালো মানুষটা, জ্বর গা কিছু খেলো না, শুধু চা আর কনডেন্সড মিল্ক। নোটগুলো সম্বন্ধে বললও না কিছু। শুকলে আবার ব্রিফকেসে ভরে রাখল। তৃতীয় দিন সকালে রোদ এসে ঘর ভরে দিল। আকাশ ঘন নীল, মেঘের চিহ্ন নেই। ট্যাপা তার জিনিসপত্র গুছিয়ে সাহেবের কাছে বিদায় নিয়ে স্টেশনের দিকে চলে গেল। বলা বাহুল্য, কলকাতায় ফিরে শুনল তার দেরি দেখে ইতিমধ্যে ঘাটশিলা যাওয়া ঠিক হয়ে গেছে। জিনিসপত্র নিয়ে বড় পিসিমারা আগের দিন রওনাও হয়ে গেছেন। মনটা খারাপ হয়ে গেল। এরপর 15 বছর কেটে গেল। ট্যাপা তখন দস্তুর মতো সংসারী। হঠাৎ এক পুজোর ছুটিতে কার্শিয়াং যাবে ঠিক করল। খুব সহজেই সেই বাড়িটিই পাওয়া গেল। এবার ট্যাপা নিজেই উদ্যোগী হয়ে আগে গেল বাড়ির অবস্থা দেখে আসতে। এবার সঙ্গের সুটকেস স্টেশন মাস্টারের জিম্মায় রেখে খালি হাতে বাড়ি দেখতে গেল। সেদিন বিকেলেই ফেরার ইচ্ছে। সেই বাড়ি, সেই একটু ঝুলে পড়া পাকা গেট ক্যাচ করে খুলে গেল। সেদিনও চৌকিদার এলো না, কিন্তু সদর দরজা খুলে গেল। আলো জ্বলল, কলে জল এলো। আর সেই 15 বছর আগের মতো চারদিক অন্ধকার করে আকাশ পাহাড় উপত্যকা লেপে পুঁছে বৃষ্টি নামল। তারই মধ্যে সদর দরজায় কে ধাক্কা দিল। মনে হলো ঘড়ির কাঁটা 15 বছর ফিরে গেছে। দরজা খুলেই ট্যাপা দেখল এক রোগা ফিরিঙ্গি বুড়ো, হাতে ছোট ব্রিফকেস, ভিজে চুপ্পুর। কোথায় আছাড় খেয়েছে প্যান্টের হাঁটুতে শ্যাওলা আর কাদা। ঠকঠক করে কাঁপছে, দাঁতে দাঁত কপাটি লাগছে, গাল বসা ফ্যাকাশে মুখ। সাহেব বলল, ভিতরে আসতে পারি কি? ট্যাপা দরজাটা হাঁ করে খুলে দিয়ে সাহেবের পাশ কাটিয়ে সেই জল ঝড় মাথায় করে এলো পাথারি পাহাড়ের পথ ধরে স্টেশনের দিকে ছুট দিল। ফিরেও দেখল না সাহেব কি করছে।